হাই এভরিওয়ান। আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে গ্রাফ। আমি তোদের ক্লাস 8-এ আমি অনেকবার একটা কথা বলতাম যে গ্রাফ এমন একটা চ্যাপ্টার, যারা আমার কাছে ক্লাস 8-এ পড়েছে ডেফিনেটলি, যে গ্রাফ এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তোদের কখনো সঙ্গ ছাড়বে না। মানে তুই আর্টস পড়িস কি সায়েন্সে যাস কি কমার্সে যাস, তুই যেখানে যাস না গ্রাফ তোর সঙ্গে থাকবে। তো আজকে চ্যাপ্টারটাও গ্রাফ রিলেটেড, যদিও স্ট্যাটিস্টিক্স বাট স্টিল গ্রাফ রিলেটেড। তো দেখতে থাক, আমি একটু বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি এবং হোপফুলি তোদের খুব ভালো লাগবে। এটা স্ট্যাটিস্টিক্স একটি চ্যাপ্টার এবং তোরা আমার 11.1 এর ভিডিও দেখেছিস, আশা করি সেখানে বুঝতে পেরেছিলিস। যদি কারোর 11.1 সম্বন্ধে এখনো কোনো কনফিউশন থাকে বা না দেখা হয়ে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একবার রিপ্লে করে দেখে নিতে পারিস। এখন আর এই 11.2 চ্যাপ্টারে কি আছে সেটা হচ্ছে আমাদের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে স্ট্যাটিস্টিক্সটার পুরো ডেটাগুলোকে, মানে বোঝা গেল না। স্ট্যাটিস্টিক্স বা 11.1-এ আমি যদি তোদেরকে একটু বই থেকে দেখাই, দেখ 11.1-এ আমরা এরকম কিছু অঙ্ক দেখতে পেয়েছিলাম যেখানে কিছু শ্রেণী দেওয়া থাকছিল, ক্লাসেস দেওয়া থাকছিল এবং সেই ক্লাসেসগুলো কিছু তথ্য দেওয়া থাকছিল, তার আগেনস্টে কিছু ফ্রিকোয়েন্সিস দেওয়া থাকছিল। রাইট, মনে পড়ছে আশা করি। এখন এই যে তথ্যগুলো, আজ এই ফ্রিকোয়েন্সিসগুলো দেওয়া আছে, এই পুরো ব্যাপারটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখি, সেটা হচ্ছে দেখ এরকম কিছু চেহারা তৈরি হয়। এই যে চেহারাগুলো তৈরি হচ্ছে, কখন আমি এরকম বিল্ডিং টাইপের, তোদের ভাষায় বিল্ডিং টাইপের কোনো চেহারা দেখতে পাচ্ছিস তোরা, আবার কখনো এরকম কিছু পাহাড় পর্বত দেখতে পাচ্ছি, কাইন্ড অফ দিস। ঠিক আছে, এই পুরো যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে নিয়ে হচ্ছে 11.2। এখন এই যে 11.2-এ আমি যেটা বললাম যে তোদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দোজ ডেটা, তো এই যে ডেটাগুলো আছে আমার, তার ডেটার মধ্যে কি কি আছে? একটা আছে শ্রেণী বা ক্লাসেস, মানে তথ্যগুলোর যে মানগুলো, এবং 2 নম্বর আছে ফ্রিকোয়েন্সিস বা পরিসংখ্যা। এই পরিসংখ্যা এবং শ্রেণী, এই পুরো ব্যাপারটাকে একসাথে যখন আমি মানে গ্রাফে রিপ্রেজেন্ট করছি, তখন চ্যাপ্টারটা দাঁড়াচ্ছে আমার 11.2। এখন গ্রাফের রিপ্রেজেন্টেশন কিন্তু দু রকমের হয়, দু টাইপের হবে। কি কি? একটা হচ্ছে আয়তলেখ, যেটাকে ইংলিশে বলা হয় হিস্টোগ্রাম। আয়তলেখ চেহারা হচ্ছে এইগুলো তোরা যেটা দেখছিস সেটা হচ্ছে আয়তলেখ চেহারা। আমি বিস্তারিত আলোচনায় আসবো এবং করেও দেখাবো। এবং আরেকটি হচ্ছে পরিসংখ্যা বিভাজন বা পরিসংখ্যা বহুভুজ। সেই পরিসংখ্যা বহুভুজটা কি? ফ্রিকোয়েন্সি পলিগন। এই যে পরিসংখ্যা বহুভুজ, সেটা হচ্ছে এইরকম দেখতে হবে। দেখতে পাচ্ছিস তো? একটু তোদের ভাষা বলতে গেলে পাহাড় পর্বতের মতো দেখতে হবে। তো এই পরিসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ মানে হিস্টোগ্রাম অ্যান্ড দ্যাট ফ্রিকোয়েন্সি পলিগন, এই নিয়ে হচ্ছে আমার 11.2 চ্যাপ্টারটা। তো আজকে আমি প্রাথমিকভাবে প্রথমে আমি আয়তলেখটা শুরু করছি, হিস্টোগ্রামটা করছি। হিস্টোগ্রাম সম্বন্ধে তোদের এখন যখন ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা আসবো পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। এখন হিস্টোগ্রামের ক্ষেত্রে কি? হিস্টোগ্রামের ক্ষেত্রে যদি দেখতে হয়, তখন তুই দেখবি আর উপরে ওরা মেনশন করিয়ে দেবে যে কোনো কোনো অঙ্ক পরিসংখ্যা বা বহুভুজ বার করতে বলবে, মানে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে বলবে। কোনো কোনো অঙ্কে পরিষ্কার করে দেওয়া থাকবে যে হিস্টোগ্রাম ড্র করো। ঠিক আছে, তো আমি আমার প্র্যাকটিসের জন্য বেশ কিছু অঙ্ক হিস্টোগ্রামে করাবো ফার্স্টেতে। তো আমি তোদের গ্রাফ পেপারে করে করে দেখাবো। ঠিক আছে, তার আগে একটু কথা বলে রাখি, আমাদের কাছে গ্রাফ পেপারটা এরকম যে একটা চেহারা নেয়। ঠিক, তার মধ্যে তুই যদি দেখবি যে এই যে লাইনগুলো আছে, আমি তোদের রেড ইঙ্ক দিয়ে দেখাচ্ছি। রেড ইঙ্কটা এই মুহূর্তে সামনে নেই, আমি সো ব্লু দিয়েই দেখাচ্ছি। দেখ এরকম একটা বেশ চওড়া লাইন তোদের খাতায় পাবি, মাঝে একটা অপেক্ষাকৃত হালকা একটা একটা মানে থিন লাইন পাবি, আর তারও মাঝে এরকম কিছু লাইন পাবি, তারও মাঝে এরকম কিছু লাইন পাবে। এই যে এটা হচ্ছে 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, এরকম করে কাউন্ট হয়। মনে রাখবি 5 কাউন্ট যেটা হয় সেটা হচ্ছে ব্লু ঘরগুলো, গ্রিন ঘরগুলো, অ্যান্ড যেটা 10 কাউন্ট হচ্ছে সেটা হচ্ছে এই ব্ল্যাক ঘরগুলো, যেটা খুব বেশি ডিপ। আর তোদের খাতাতে এরকম হয়তো গ্রিন অ্যান্ড ব্ল্যাক দিয়ে করা নেই, বাট আমি মনে হয় যে তোরা দেখে বুঝতে পারছিস যে কোনটা খুব বেশি মোটা লাইন, একটু বেশ থিক লাইন একটা, সেটা হচ্ছে ব্লু, এই ব্ল্যাকটা যেটা, অ্যান্ড দ্যাট গ্রিন যেটা দেওয়া আছে সেই গ্রিন গুলো হচ্ছে একটু থিন লাইন, আর তার থেকেও যে থিন লাইন গুলো আছে সেগুলো হচ্ছে 1, 2, 3 করে কাউন্ট হয়। তো তোদের গ্রাফ খাতাটা এরকম পাবি। রাইট, এখন তোদের এই গ্রাফ খাতায়, আমার ডাস্টারটা কোথায় গেল এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তোদের এই গ্রাফ খাতায়, আমি জানি হয়তো স্ক্রিনে পুরোটা আসছে না, তুই যদি মনে করিস তোদের গ্রাফ খাতা, আমি মনে করলাম এই লাইনটা থেকে শুরু হচ্ছে,
এই লাইন দুটো হয়তো তোদের স্ক্রিনে আসছে না, এই লাইন থেকে শুরু হচ্ছে। তাহলে মনে রাখবি তুই যেটা করবি সেটাই একটা লাইন ছেড়ে, মানে একটা 10 ঘর ছেড়ে তারপর থেকে এই দিকে একটা এরকম এক্স অ্যাক্সিস ড্র করবি, অ্যান্ড এই পাশ যেখান থেকে মানে খাতাটা শুরু হচ্ছে তার থেকে ঠিক 10টা ঘর ছেড়ে এই দিক থেকে আর একটা ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ টানবি। তাহলে তো যদি খাতাটা এইখান থেকে শুরু হয়, এই জায়গা থেকে শুরু হয়, তাহলে একটা ঘর ছেড়ে এখান থেকে এক্স অ্যাক্সিস টানলি আর একটা ঘর ছেড়ে এখান থেকে ওয়াই অ্যাক্সিস টানলি। এবার আমি তোদের গ্রাফ খাতায় পুরো ব্যাপারটা দেখাচ্ছি। ওয়েল, আমি যেমন বলছিলাম যে তোদের আমি আয়তলেখ চ্যাপ্টারটা আগে মানে আয়তলেখ পার্টটা আগে করাবো, সেটা আমি 3-এর অঙ্কটা দেখাচ্ছি। 3-এর অঙ্কটা ভালো করে নোটিস কর। দেখ এখানে 0 থেকে 15, 15 to 100 এরকম দেওয়া আছে। 4-এর অঙ্কটা খেয়াল কর, 136 থেকে দেওয়া আছে, এখানে 0 থেকে দেওয়া আছে, এখানে 136 থেকে দেওয়া আছে। এই কথাটা মাথায় রাখিস, একটু পরে আসছি এই ব্যাপারটাতে। করে দেখ এখানে প্রথমেই তোদের অঙ্কগুলো দেখার পর প্রথম যে কাজটা সেটা তোর একবার কাউন্ট করে দেখে নিবি সবকটা ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য সমান আছে কিনা। ক্লাস লেন্থ মানে এই যে 136 থেকে 142 কাউন্ট করে দেখবি কতটা হচ্ছে। 136 থেকে দেখছি আমি 136, 36, 37, 38, 39, 41 অবধি দেখবো, কারণ 42টা তো পরের ঘরে কাউন্ট করতে হবে, তাহলে 5টা ঘর আছে, ঠিক আছে? 5টা করে ক্লাস লেন্থ হচ্ছে। তো এরকম করে প্রত্যেক ঘরে 5টা করে হচ্ছে কিনা তুই এবার ভালো করে চেক করে নিবি, ঠিক আছে? সব কটা ঘরেতে তো দেখলাম যে হ্যাঁ সব কটা 5টা করে আছে। যদি 5টা করে না থাকে, মানে সরি 5টা করে নয়, মানে সব কটা ক্লাস লেন্থ যদি সমান না থাকে, ইকুয়াল যদি না হয়, মনে কর এখানে 5টা এটা 10টা হয়ে গেল, এটা 15টা হয়ে গেল, আবার এটা 5টা হয়ে গেল, সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি পরে ক্লাসে বলবো। আপাতত জেনে রাখবি যে তোর ওই অভ্যেসটা করতে হবে যে সব কটা ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থে একবার অঙ্কে প্রথমেই কাউন্ট করে চেক করে নিবি যে ঠিক আছে কিনা। নয়তো এই অভ্যেস যদি করতে না পারিস তাহলে এর জন্য যে ভুলটা হয় সেটার জন্য তোকে 0 পেয়ে বাড়ি ফিরতে হবে। ওয়েল, এইগুলো ফ্রিকোয়েন্সিস তোরা জানিসই খুব ভালো করে। তো এখন আমি এই পুরো ব্যাপারটা আমি 4-এর অঙ্কটা দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি 3-এর অঙ্কটাতে আসবো। 4-এর অঙ্কটার ক্ষেত্রে 136 থেকে শুরু হয়েছে, 3-এর অঙ্কটার ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছে। শুধু এইটুকু মাথায় রাখিস, পরে এক্সপ্লেন করছি আমি। 4-এর অঙ্কটার ক্ষেত্রে এই যে 136 থেকে শুরু হয়েছে, তাহলে আমি সেটাকে কি করে রিপ্রেজেন্ট করব এই গ্রাফ খাতাতে। এখন ধর এই হলো আমার গ্রাফ খাতা। ওয়েল, এখন 4-এর অঙ্কটা এইটা আছে। তো আমার যদি খুব ভালো করে মন দিয়ে দেখ তোরা, এখানে এইটা তোমার 0.0, এই যে এইখান থেকে 0 থেকে স্টার্ট করছি, কারণ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস যেখানে মিলিত হয়েছে তাকে অরিজিন পয়েন্ট বলা হয়, এবং তার গ্রাফ তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে 0,0 আমরা জানি খুব ভালো করে। তো আমি তাহলে কি এখান থেকে কাউন্ট করে 136 অবধি আসবো? ইজ দ্যাট রিয়েলি পসিবল? নো। ওয়েল, এই যে গ্রাফগুলো করার ক্ষেত্রে তোকে একটা স্কেল নামক শব্দের সাথে পরিচিত হতে হবে। প্রত্যেকটা অঙ্কে স্কেল শব্দটা আমি বলতে থাকবো, তোরা কিন্তু স্কেলটা ফিল করিস, বুঝিস, খুব মন দিয়ে বুঝিস। ওয়েল, তোদের আমি এইমাত্র কাউন্ট করে দেখালাম যে এই ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু আছে 5 করে। তাহলে কি 5টা করে ঘর নেবো? জেনে রাখ, তুই যদি খুব নির্ভুলভাবে করতে চাস, আমি আমার ছেলে মেয়েদের যেটা বলি, যদি নির্ভুলভাবে করতে চাস তাহলে শ্রেণী দৈর্ঘ্য 5 থাকুক, শ্রেণী দৈর্ঘ্য 6 থাকুক, শ্রেণী দৈর্ঘ্য 10 থাকুক, অর শ্রেণী দৈর্ঘ্য 50, 100, 150 যাই থাকুক, শ্রেণী দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য যাই থাকুক না কেন, 5 হতে পারে, ইট মে বি 6, ইট মে বি 10, হোয়াট এভার যাই হোক না কেন, তার জন্য আমি এখানে এই যে দৈর্ঘ্যটা, তার জন্য এইখানে ঘর কাউন্ট করব 6টা, তার জন্য ঘর কাউন্ট করব 6টা। তার মানে শ্রেণী দৈর্ঘ্য যদি 5 থাকে তার জন্য কাউন্ট করব 6, শ্রেণী দৈর্ঘ্য যদি 7 থাকে তার জন্য কাউন্ট করব 6, শ্রেণী দৈর্ঘ্য যদি ক্লাস লেন্থ যদি 10 করে থাকে, 50 করে থাকে, 100 করে থাকে, তাহলেও আমি এখানে এক একটা শ্রেণীর জন্য 6টা করে ঘর বরাদ্দ রাখবো। ভালো করে মন দিয়ে এটা মাথায় ঢোকা। আচ্ছা, এবার এখানে দেখ যে স্কেলের কথাটা বলছিলাম, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর, এটা আমার একটি স্টুডেন্টের খাতা আমি নিয়েছি তোদের বোঝানোর জন্য। এটা 6টি বাহু সমান 5 একক হবে এটা। আচ্ছা, তো আমি দেখ কি করেছি, এখান থেকে হঠাৎ করে 10টা ঘর ছেড়ে এখানে 136 শুরু করিয়েছি। 136 এখান থেকে শুরু হলো, তুই বলি যে তাহলে কি এর মধ্যে 136 চলে এসছে? তার জন্য ইজ দ্যাট রিয়েলি পসিবল? নো। তাহলে আমরা কি করব? তার জন্য একটা এরকম ব্রেক লাইন তৈরি হয়,
এটাকে বলা হয় ব্রেক লাইন, ঠিক আছে? এটা ভগ্নাংশ রেখা বলা হয়, ঠিক আছে? ভগ্ন রেখা বলা হয়। তো এই ব্রেক লাইন দেওয়ার অর্থ এই ব্রেক লাইনের মধ্যে অনেক শ্রেণী চলে গেছে বা অনেক দৈর্ঘ্য চলে গেছে, তুই অনেক দৈর্ঘ্যটাকে এইটুকু জিনিসের মধ্যে বুঝিয়ে দিতে পারিস। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে ব্রেক লাইনটা তোরা যদি খুব ডিপলি ভালো করে খেয়াল করিস, দেখ এই যে 5টা ঘরের মধ্যে শেষ করে দিবি, জাস্ট 2 কি 3টে স্পাইক দিবি, ঠিক আছে? দিয়ে 5টা ঘরের মধ্যে শেষ করে দিলি। এখানে 5টা ঘর নিখাত খালি রাখবি, পরে বলবো কেন খালি রাখতে হবে এটা, ঠিক আছে? যখন আমি পরিসংখ্যা, বহুভুজ বা ফ্রিকোয়েন্সি, পলিগন দেখাবো তখন এই ব্যাপারটা এক্সপ্লেন করবো, এবার তখন বুঝতে পারবি যে এই 5টা ঘর খালি রাখার কারণটা কি ছিল। ক্লিয়ার? ওয়েল, তো যখন আমার সত্যি রিপ্রেজেন্ট করা পসিবল হচ্ছে না যে 136 থেকে শুরু করবো আমি, তাহলে তো হিসেব মতো আমায় কাউন্ট করে 136 মানে পরের পাতা এখানে একটা জয়েন করে শুরু করতে হয়, তা তো পসিবল নয়। সেই কারণে ব্রেক লাইন দিয়ে দেবো। ব্রেক লাইন দিয়ে দেওয়া মানে সবটা ওখানে ঢুকে গেছে, এবার 136 এখান থেকে শুরু করবি যে 10টা ঘরে পর থেকে। ক্লিয়ার? ওয়েল, এবার খেয়াল কর, দেখ আমি এখানে 6টা ঘর নিয়েছি, দেখ 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘর নিয়েছি আমি। এই মাত্র বলেছিলাম না 6টা ঘর, প্রত্যেকটা ক্লাসের জন্য আমি 6টা করে ঘর বরাদ্দ রাখবো, ঠিক আছে? এটা কিন্তু একটা স্কেল বলতে পারিস, কারণ তুই বলবি যে কি হলো, এখানে তো 5টা ঘর ছিল, 5টা ঘর ছিল মানে এই যে 136 থেকে 142, এখানে তো 5টা, এর শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ তো 5, তাহলে এখানে হঠাৎ করে আপনি 6টা নিলেন কেন? আমি বললাম যে এটা আমি আমার ছেলেমেয়েদের, আমার স্টুডেন্টদের বা যারা আমাকে ফলো করছিস তাদের জন্য বলে রাখি যে অলওয়েজ ভুল যদি অ্যাভয়েড করতে চাস তাহলে ওই শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ যাই থাকুক না কেন, তুই প্রত্যেকটা ক্লাস মানে ইউনিট অফ ক্লাস লেন্থের জন্য আমি এখানে 5টা করে নিয়েছি, 5টার জন্য 6টা করে ঘর নিচ্ছি। যদি 10টা থাকতো 10টার জন্য 6টা ঘরই নিতাম, যদি 15টা থাকতো 15টার জন্য 6টা ঘরই নিতাম, মানে সব কটা ক্লাস লেন্থের জন্য আমি 6টা করে ঘর নেবো। এখন মনে কর আচ্ছা সেটা পরে বলছি। ওয়েল, এবার আমাকে উপর দিকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হয়। দেখতে পাচ্ছিস পরিসংখ্যাটা, বাহুর সংখ্যাটা এখানে কাউন্ট করেছি, এখানে উচ্চতা কাউন্ট করেছি, বন্ধুর সংখ্যা কাউন্ট করেছি। বন্ধুর সংখ্যা মানে নাম্বার অফ ফ্রেন্ডস, সেটা তো ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। তো এখন দেখ প্রথম ফ্রিকোয়েন্সি আছে 12, প্রথমটা 12। তা তুই যদি 1:1 স্কেল নিস, তাহলে দেখ এখান থেকে কাউন্ট করতে করতে 12 এইটুকু জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে দেখতে তো ভালো লাগবে না, এই একটা পুরো এতখানি গ্রাফ পেপার, তার মধ্যে এইটুকু জায়গার মধ্যে সব কটা হয়তো আয়তলেখ আমার ভর্তি হয়ে গেল। অ্যাকচুয়ালি নিয়ম ঠিক নয়, বাট যদি তুই সত্যি খুশি করতে যাস তোর এক্সামিনারকে, তুই যদি ওনাকে মানে দেখাতে চাস যে হ্যাঁ তুই সত্যি কিছুটা জানিস, তাহলে বলে রাখি পুরো গ্রাফ পেপারের অ্যাটলিস্ট 80 to 90% যেন কভার করে এরকম হিসাবে তোকে স্কেল নিতে হবে। মানে আমাকে তার মানে খুব স্বাভাবিক, আমি যদি মানে 1:1 স্কেল নিতাম মানে 12র জন্য 12টা ঘর উঠতাম, 18র জন্য 18টাই ঘর উঠতাম, তাহলে তো হিসেব মতো এইটুকু জায়গার মধ্যে শেষ হয়ে যেত, এতটা গ্রাফ পেপার পুরো ফাঁকা পড়ে থাকতো, তুই তো আর বাড়ি ঘর ওখানে করবি না। তো সেই কারণ তোকে যেটা করতে হবে, গ্রাফ পেপারটা ভর্তি করার জন্য তোকে এইখানে এনলার্জ স্কেল অ্যাপ্লাই করতে হবে। এনলার্জ স্কেল মানে আমি ধরলাম, আমি কি করে এনলার্জ স্কেল কাউন্ট করবি, এই 12 18 26 14 and 5 এই সব কটার মধ্যে আমি 26টাকে কাউন্ট করলাম, প্রথম যেটা সব থেকে বেশি সেটাকে দেখবো। আমাকে এটা নিয়ে মাথা ব্যথা, বাকিগুলো এই যদি 26কে যদি আমি এতটা লেন্থের মধ্যে ধরিয়ে দিতে পারি তাহলে বাকিটা তো অবশ্যই ধরে যাবে। এখন 26কে আমি কত, আমি যদি এখন মনে কর 26 আছে, আমি যদি একটা ঘরকে আমি যদি 5 করে নিই স্কেলেতে, তাহলে এখানে 126কে রিপ্রেজেন্ট করার জন্য 130 আমার মানে ঘরের প্রয়োজন। এখান থেকে কাউন্ট কর 10 20 30 40 50 60 70 80 90 100 110 120, বোঝো 130 কোথায় বসাবো এবার আমি 26কে রিপ্রেজেন্ট করতে পারবো না, তাই আমাকে মাথা ব্যথা করতে হবে সব থেকে বড় যে নাম্বারটা আছে ফ্রিকোয়েন্সিতে সেটাকে নিয়ে কাউন্ট করবি। তাহলে আমি স্কেল 5 নিতে পারছি না, তাহলে আমি কি করব, স্কেল আমি 4 নিতে পারি, স্কেল আমি 3 নিতে পারি, 4ও নিতে পারতাম, আমি এক্ষেত্রে 3 নিয়েছি, তার মানে আমি 12টা ঘর আছে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই কর, 12 into 3 দ্যাট ইজ 36। আমি খেয়াল করে আমি এখানে 36 উঠবো, দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 35 36, দেখতে পাচ্ছিস আমি এখান থেকে 36 কাউন্ট করলাম, কিন্তু এর গায়ে এখানে একটা হাইফেন দিয়ে লিখেছি 12, মানে যেটা কাউন্ট করবি সেটা তোর মনে থাকবে,
যেটা কাউন্ট করছিস সেটা তোর মনে থাকবে, সেটা কোথাও লিখতে হবে না। 36 কিন্তু কোথাও লিখতে হবে না, নেভার নেভার। তোকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে 12, কারণ 12ই দেওয়া ছিল। তাহলে তুই বললি 36টাই কোনো কাজে লাগলো না, হ্যাঁ সেটা এইখানে থেকে যাবে। এই যে এখানে আমি যে এক্সপ্লেন করেছি, এক্সপ্লেনেশনের মধ্যে 36টা থেকে যাবে, 36 কোথাও লিখতে হবে না। ওয়েল 18 জন্য কোথায় উঠেছি দেখ, 18 ইন্টু 3 করে দেখ, তাহলে 54। তো আমি 54 উঠবো দেখ, 10 20 30 40 50 51 52 53 54 54 অবধি উঠ দিলাম। তার গায়ে হাইফেন দিয়েছি, মানে একটা মার্ক করেছি, মার্ক করে এখানে খবরদার 54 লিখবি না, বাট লিখবি হচ্ছে 18টা। অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সি, সেই অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটাই থাকবে। যা কিছু নেবো, হিসাব নিকাশ যা কিছু হবে সব মনে মনে হবে, আর স্কেল দিয়ে বুঝিয়ে দেবো। বাট এখানে লেখা যেটা আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে আর এক্সপ্রেস করতে হবে, সেই পুরো ব্যাপারটা কিন্তু থাকবে শুধু তোর গিভেন ডেটার উপরেতে মনে থাকবে, বাকি সব তোর নিজের মনে মনে থাকবে। 26টাকে ওইভাবে দেখ, 26 ইন্টু 3 করলাম 78। তো 78 দেখ, 10 20 30 40 50 60 70 78, বাট তার গায়ে একটা মার্ক করে লিখেছি 26। এবার করে এই এতটা উঠলাম, এই লাইন টানলাম, এখান থেকে লাইনটা ড্র করলাম, কারণ 6টা করে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন শুরু করবি প্রথমেই এই 10 নম্বর যে ঘরটা ছেড়ে এখান থেকে 6টা করে ডট দিয়ে দিবি, এখানে একটা ডট দিবি, দেন এখানে একটা ডট দিবি, 6টা ঘর করে কাউন্ট করে করে ডট দিয়ে দিবি। মানে এইগুলো তোর এক একটা ক্লাস বা এক একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করবে। হলো, ডট দিলাম, তারপর এখানে স্কেল বসালাম, এত অবধি মার্ক করলাম। এবার আমি বুঝতে পারছি এখান থেকে পরের ঘরটা যাবে, তাই আমি এখান থেকে বলছি এইটুকু করলাম, তার পরের ঘরটা আবার এখানে কাউন্ট করলাম, করে এবার এই টেনে দিলাম, বুঝতে পারলি, পরের ঘরটা কাউন্ট করে। তারপরে এতটা মার্ক এইটা আবার টেনে রাখবো। সবটা কিন্তু হবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে। খবরদার তোমার নিজের হাতের উপর ভরসা করে শুধু হাত দিয়ে লাইন টানবে না, অবশ্যই স্কেল এবং পেন্সিল অ্যাপ্লাই করবে। তো এইভাবে আমি প্রত্যেকটা আয়তলেখ এখানে ড্র করলাম, ঠিক আছে। লাস্টেরটা কি ছিল দেখ, লাস্টেরটা ছিল এখানে 5, তাহলে 5 3 15, তো 15 দেখ 1 2 3 4 5 10 15 হলো, দিয়ে এবার এই জুড়ে দিলাম। সো এই হলো আমার আয়তলেখটা। তাহলে আমি বুঝতে পারছিস এই দিকের তলার এই যে ঘরগুলো, যেটা কিনা 6টা করে ঘর নিয়েছিলাম, 6 নাম্বার অফ এখানে ইউনিটস নিয়েছিলাম আমি এক একটা। তো সেই 6 নাম্বার ইউনিটস কাকে রিপ্রেজেন্ট করছে, এক একটা ক্লাসকে। ইন দিস কেস ক্লাসেস, দ্যাট লেন্থ অফ দ্য ক্লাসেস আর ইকুয়াল ফর এভরি ক্লাসেস, ঠিক আছে। সবকটা ক্লাস যা যা আছে সবকটা ক্ষেত্রে আমার ক্লাস লেন্থটা সেম দেওয়া আছে, তাই সবকটা এরকম সুন্দর করে ছোট নিলাম। আর ফ্রিকোয়েন্সি যখন কাউন্ট করলাম তখন তাকে আমি তার এনলার্জ স্কেলটা 3 নিলাম। নাও লেখাটা, স্কেল লেখাটা কিরকম হবে ভালো করে খেয়াল কর। কি লিখেছি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দেখ স্মলেস্ট স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো স্কোয়ার, যেমন ধর এই একটা স্কোয়ার আছে, হাতটা ফলো কর, একটা এই একটা স্কোয়ার আছে, একটা এই একটা স্কোয়ার আছে, এরকম প্রচুর স্কোয়ার। তার মধ্যে এই স্কোয়ারটা সব থেকে ছোট স্কোয়ার, এই স্কোয়ারটা, এইটাকে বলা হয় দ্যাট স্মলেস্ট স্কোয়ার। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে নিচ্ছি না, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু, 6টি বাহু, 7টি বাহু। তাহলে টেকিং এখানে তার মানে কি দেখ, আমি 6টা বাহু নিয়েছি, 6টা সাইড নিয়েছিলাম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 6টা সাইড নিয়েছিলাম। তা 6টা সাইড কি কাকে রিপ্রেজেন্ট করেছিল, 5টা ঘরকে, শ্রেণীর 5টা ঘরকে রিপ্রেজেন্ট করেছিল এই 6টা ঘর, মানে 6টা ঘর। তাহলে এখানে কি লিখেছি ভালো করে খেয়াল কর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 6টি বাহু সমান 5 একক। এই যেটা 5 একক, যদি এটা 15 একক হতো লিখতাম 15 একক, যদি এখানে 10 একক হতো লিখতাম 10 একক। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার ছেলেমেয়েরা বা আমার স্টুডেন্টসরা কিন্তু সব সময় এটা 6টি বাহুই রাখবে এই এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। taking 6 sides of the smallest square on x-axis as 5 unit, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। ওয়েল, এবার y অ্যাক্সিস বরাবর কি করেছিলাম খেয়াল কর, 12 জন্য 12 এর জন্য উঠেছিল আসলে 36, তাই তো 12 এর জন্য উঠেছিলাম 36। তার মানে 12 এর জন্য যদি 36 আমি কাউন্ট করি, তাহলে একটা ঘরের জন্য বা একটা এককের জন্য আমি তো 3 কাউন্ট করছি, 36 ডিভাইডেড বাই 12, রাইট। তাহলে একটা এককের জন্য আমি 3টে ঘর নিচ্ছি, তাই না।
যদি 1 থাকতো 1 2 3 কাউন্ট করতাম, যদি 2 থাকতো 1 2 3 4 5 6 উঠতাম, যদি 3 থাকতো 3 3 9 1 2 3 4 5 6 7 8 9 উঠতাম। তার মানে এখানে যদি একটা ঘর হয়, একটা পরিসংখ্যা হয়, একটা ফ্রিকোয়েন্সি হয়, একটা ইউনিট হয়, তার জন্য আমি 3টে কাউন্ট করব। 2টো ইউনিট থাকলে তার জন্য 6টা কাউন্ট করব। যদি এখানে 5 ইউনিট হয় তার জন্য আমি 15 কাউন্ট করছি। এখানে 12 আছে তার জন্য আমি 36 কাউন্ট করেছি, রাইট? তাহলে সেটাই লিখেছি কিভাবে দেখ ভালো করে, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 3টি বাহু 1 2 3 3টি বাহু সমান 1 একক নিয়েছি। এখন যদি কারোর এটা বুঝতে খুব প্রবলেম হয়, যদি তুই রিপ্রেজেন্ট করতে না পারিস, তুই তো এটা তো করেছিস, এক্সকিউজ মি, 12 যে ফ্রিকোয়েন্সি ছিল তার জন্য আমি 36 উঠেছিলাম, তুই সেটা লিখে দিবি। এক y অক্ষ বরাবর 36টি বাহু সমান 12 একক। 36 নাম্বার অফ সাইডস ইজ ইকুয়ালস টু 12 ইউনিট। তুই তখন ওটা লিখে দিতে পারিস, ওটা একদম মানে কি বলবো সহজ পন্থা। কিন্তু এরাম লিখলে কিন্তু টিচার ইমপ্রেসড হবেন। এরাম লিখলে এরাম নয় যে উনি ডিমোরালাইজড হয়ে পড়বেন বা ওনার খারাপ লাগবে, আপসেট হয়ে পড়বেন, একদমই না। বাট হ্যাঁ, মানে এরাম লিখলে একটা ব্যাপারটা অন্য, যে হ্যাঁ তোর ভেতরে সেই বেসিক নলেজটা রয়েছে, বুঝতে পারলাম তো। তোরা আমি এর ছবি দিচ্ছি, তোরা নিজের হাতে, একদম নিজের হাতেতে তোরা এটা এখন সলভ করবি, ঠিক আছে? তোরা এটা করতে সময় লাগবে, 15-20 মিনিট অবশ্যই সময় লাগবে। তোরা এটা আগে মানে আমি ছবি দিয়ে দিচ্ছি, পজ করে রাখ, স্ক্রিনেতে রেখে তোরা সলভ কর। যদি অসুবিধা হয় তখন তুই আবার রিপ্লে করে দেখে নিতে পারিস, বাট অবশ্যই সলভ কর। আর সবাইকে তো ছবি পোস্ট করতেই হবে গ্রুপেতে, ঠিক আছে? ওয়েল, হোপফুলি তোরা করতে পেরেছিস। দেখ 3-এর যে অঙ্কটা আছে, আমি তখন বারবার একটা কথা বলছিলাম, মনে করে দেখ যে 3-এর অঙ্কটার ক্ষেত্রে 0 to 50, 50 to 100, 100 to 150 আছে, আর এক্ষেত্রে 136 to 142, 142 to 148 এইভাবে আছে। নাও আমি কি বলেছিলাম, তুই হ্যাবিট কর যে প্রথমেই তোরা এই ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্যটা কাউন্ট করে করে চেক করে নিবি যে সবকটা ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ ইকুয়াল আছে কিনা। চেক কর 0 to 50 মানে যেটা আছে, 50 to 100 মানে ঠিকই আছে। প্রত্যেক কটা কাউন্ট করে করে আমি দেখলাম যে ওয়েল সব কটা ক্লাস লেন্থ ইকুয়াল আছে। এক্ষেত্রে আমি প্রত্যেক কটা ক্লাস লেন্থ 5 করেছিল, মনে করে দেখ। ওয়েল, এবার এক্ষেত্রে এই যে 0 to 50 আছে, আগেরটা 136 ছিল বলে আমি মনে করে দেখ আমি কি করেছিলাম, 136 ছিল বলে এখানে আমার একটা ব্রেক লাইন দিতে হয়েছিল রিপ্রেজেন্ট করার জন্য। আগের সমস্ত লাইক পয়েন্টসগুলো লাইক 120, 90, 80 তারা কোথায়, তারা হচ্ছে সব এই ব্রেক লাইনের মধ্যে চলে গেছিলো। আমি বলেছিলাম প্রথম 5টা ঘরের মধ্যে ব্রেক লাইনটা শেষ করে জাস্ট 2টো কি 3টে স্পাইক দিয়েই ছেড়ে দিবি। এখন এক্ষেত্রে যখন তুই দেখছিস এইটা খেয়াল করে দেখ, তো আমি 0 থেকে আছে বলে আমি 0 থেকে স্টার্ট করলাম, মানে ইন দিস কেস দ্যাট ব্রেক লাইন ইজ নট নিডেড, ঠিক আছে? এক্ষেত্রে ব্রেক লাইনের প্রয়োজন নেই। যখন তুই দেখাতে পারছিস না, মানে ধর 10টা ঘর 5টা ঘর দেখিয়ে দেওয়াই যায়, আমি যদি 6 থেকে ক্লাস শুরু হয়, মনে কর 6 থেকে 10 আছে, 6 to 10, 10 to 15 এরকম কিছু ভাবে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি 6 থেকে শুরু করতেই পারি। বাট যে ক্ষেত্রে ধর দেখানোটা পসিবল না, এখানে 136 থেকে শুরু হয়েছিল, এতগুলো ঘর আমি দেখাবো কোথায়, সেক্ষেত্রে আমি ব্রেক লাইন দিয়ে দেবো। কেমন, মোটামুটি 10-এর পর থেকে যদি শুরু হয় ব্রেক লাইন দিয়ে দিস, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কোনো রকম ব্রেক লাইন দিচ্ছি না, তো 0 থেকে স্টার্ট করলাম। তো এবার খেয়াল করে দেখ আমি কি বলেছিলাম, ক্লাস লেন্থ যাই থাকুক না কেন, 50 50 50 যাই থাকুক না কেন, আমি সেই 6টা বাহুই ধরবো। 6 নাম্বার অফ সাইডসই নেবো স্মলেস্ট স্কোয়ারে, সব থেকে মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 6টি করে বাহুকেই রাখবো এক একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করানোর জন্য। তো আমি সেটাই লিখেছি এখানে দেখ, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 6টি বাহু সমান 50 একক নিয়েছি আমি, এখানে 50 ইউনিটস নিয়েছি, যেটা আগের তখন কথাটা বলেছিলাম। নাও কামিং টু দ্য ওয়াই অ্যাক্সিস, ফ্রিকোয়েন্সিস গুলো খেয়াল কর, 8, 15, 10, 12, 5। সো এইটা হচ্ছে সব থেকে বেশি 15। তো 15 এর জন্য আমি 15 যদি কাউন্ট করতাম তাহলে আমার পুরো গ্রাফটা, পুরো আয়তলেখটা না এইটুকু জায়গার মধ্যে শেষ হয়ে যেত। বাট সেটা তো ভদ্র ব্যাপারটা হচ্ছে না, তো আমাকে এটা একটা ভদ্রতা রাখতে হবে, তুই তার মাওবাদী নোস। তো আমি সেই জন্য কি করব, আমি যে 15টা আছে, আমাকে এতগুলো ঘর আছে, কতগুলো দেখ, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 110 and 120। তো 120-র মধ্যে রাখবো। তো আমি 120-র মধ্যে রাখার জন্য আমি একটা চোখেরও আন্দাজে একটা
5 স্কেল নিয়ে নিলাম, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 5 নিচ্ছি, মানে 5 করে মানে 5 করে বাড়াচ্ছি ব্যাপারটাকে আমি, ঠিক আছে, এনলার্জ করছি স্কেলটাকে। এইটুকু একটা ছোট জিনিস ম্যাগনিফাইং করছি আমি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করা হয়, একটা ছোট ক্ষুদ্র জিনিসকে একটু বর্ধিত করে দেখা হয়, তাই তো। তো আমি সেরকম করে ফ্রিকোয়েন্সিগুলো এত কম আছে যেটা পুরো গ্রাফ খাতার মধ্যে এইটুকু জায়গাকেই দখল করতে পারবে, অকুপাই করতে পারবে। দ্যাটস ওয়াই আমি ব্যাপারটাকে ম্যাগনিফাই করছি। তো আমি কি করছি, আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 নিয়েছি, তার মানে যখন 8 আছে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো 5 নিয়েছি, তাহলে 8-এর জন্য কাউন্ট করবো 8 5 যা 40, 8 5 40। তো চেক কর, দেখ 1 2 3 4 10 20 30 40, এই হলো 40, মার্ক করলাম, বাট লিখবো কিন্তু 8, বিকজ ফ্রিকোয়েন্সি আছে 8। আমি কি বলেছিলাম, যে যেটা আমি কাউন্ট করব সেটা আমার শুধু মনে থেকে যাবে, যেটা দেওয়া আছে শুধু সেই তথ্যই কিন্তু খাতায় দেখতে পাওয়া যাবে। যেটা আমি কাউন্ট করছি, যেটা মনে রাখছি, সেগুলো কোথাও খাতায় দেখতে পাওয়া যাবে না। খবরদার এখানে 40 লিখবে না, রাইট? তাহলে কি কোথাও বোঝাবো না, তার জন্য আমি স্কেল আছে, আমি কি লিখেছি খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1 একক, মানে এর 1-এর জন্য 5 কাউন্ট করছি, 2-এর জন্য 10 কাউন্ট করব, 3-এর জন্য 15 কাউন্ট করব, 8-এর জন্য 40 কাউন্ট করেছি। বুঝতে পারছি? এনলার্জ স্কেল বলা হয়। যখন খুব কম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন এনলার্জ স্কেল অ্যাপ্লাই করতে হবে। আবার যখন ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মনে কর দেওয়া আছে এইখানে 150 দেওয়া আছে, বা মনে কর 1500 দেওয়া আছে, তো তোর কি এইটুকু ঘরের মধ্যে 1500 বা এইটুকু ঘরের মধ্যে 150 করে রিপ্রেজেন্ট করতে পারবি না। সেক্ষেত্রে তোকে মিনিমাইজ স্কেল অ্যাপ্লাই করতে হবে। পরে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? আপাতত এনলার্জ স্কেলটা বোঝ। তো 8-এর জন্য, তো 15-এর জন্য আমি কত করছি, 15-এর জন্য 75 কাউন্ট করব। তো 10 20 30 40 50 60 70 75, ঠিক তার গায়ে একটা এরকম করে মার্ক করেছি, দেখ এইভাবে মার্ক করে তার গায়ে 15 লিখবি, 75 নয় 15 লিখবি, ঠিক আছে? করে এই একটা স্কেল দিয়ে লাইন টানবি, করে এখান থেকে এটা জয়েন করিয়ে দিবি। ক্লিয়ার? ওকে, মানে প্রথমে এইটা টেনে এটা পুরো কমপ্লিট করবি, ঠিক আছে? এটা মনে রাখবি। তারপরে ঘরটা কত আছে, তারপরে আছে 10-এর জন্য কত উঠবো। আর হ্যাঁ, প্রথমে যেটা বলেছিলাম, প্রথমে এটা এখানে প্রত্যেক কটা 6টা করে, আমি যেহেতু এটা 0 থেকে স্টার্ট করছি, তাহলে 6টা করে ঘরে গায়ে একটা পুটকি দিয়ে দেবি। এই শ্রেণীটাকে তৈরি করা প্রথম কাজ, এটা ফার্স্ট কাজ। এক্স অ্যাক্সিসের উপরতে 6টা করে ঘর যাবে, একটা করে পুটকি, 6টা করে ঘর যাবে, একটা করে পুটকি দিবি, ডট দিয়ে দিবি তোদের ভাষায়, ঠিক আছে? তো ডট দিয়ে রেখে দিবি, মানে এগুলো ক্লাসগুলোকে ধরে রাখছি এখানে, এইভাবে তো আমি, রাইট? ওয়েল, তারপর দেখ এখানে এটা 10 আছে, 10-এর জন্য 10 5 যা 50 অব্দি কাউন্ট করে এতটা উঠেছি। এরকম করে আমি বার গ্রাফটা তৈরি করেছি। এখানে দেখ 0 এর পাশে লিখলাম, এটা 50, এটা 100, 0 to 50, 50 to 100, 100 to 150, যেমনভাবে এখানে আমার শ্রেণীটা দেওয়া আছে, ক্লাসেসটা দেওয়া আছে। এটা দৈনিক লাভের পরিমাণ দিয়েছি, আর এখানে দোকানের সংখ্যা দেওয়া আছে। এই ফ্রিকোয়েন্সিটাকে যে ভাষায় দেওয়া আছে, এই যে এখানেতে দোকানের সংখ্যা লেখা আছে, তাই দোকানের সংখ্যা লিখেছে। নাম্বার অফ শপস দেখবে হয়তো। তো 3-এরটা তোরা দেখে নে, ভিডিওটা এখানে পজ করে এক্স্যাক্টলি এই ছবিটা ভালো করে নিজেদের খাতায় তুলে রেডি কর। দেন যদি মনে হয় অসুবিধা, তুই এখানে চেক করে নিতেই পারবি, রাইট? চলো স্টার্ট করে দাও। তোরা হোপফুলি বুঝতে পারছিস। এখন আমি দেখ এখানেতে 136 to 142 ছিল, 142 to 148, 148 to 156 to 54, 154 to 160, 160 to 166, মানে হচ্ছে এটা কন্টিনিউড হয়েছে ব্যাপারটা, রাইট? তার মানে কন্টিনিউয়াস ক্লাস আছে, এটা নিরবিচ্ছিন্ন ক্লাস আছে। কিন্তু আমি যদি 5 আর 6-এর দিকে তাকাই, ভালো করে খেয়াল কর, 10 to 15, 16 to 21, 22 to 27, 28 to 33। তো এই দেখ মাঝখানে একটা করে গ্যাপ থাকছে, 27 এখানে শেষ হচ্ছে, তো এখানে 28 দিয়ে শুরু হচ্ছে। এর ঊর্ধ্ব শ্রেণীর সীমা আপার ক্লাস লিমিট যেটা 27, এর লোয়ার ক্লাস লিমিট 28 হচ্ছে। বাট ইন দিস কেস আপার ক্লাস বাউন্ডারি বা ঊর্ধ্ব শ্রেণীর সীমানা 154 আছে, এর নিম্ন শ্রেণীর সীমানা 154ই আছে। যখন জুড়ে থাকবে ব্যাপারটা, তোদের ভাষায় বলছি, যখন জুড়ে থাকবে ব্যাপারটা, মানে কন্টিনিউয়াস থাকবে, মানে নিরবিচ্ছিন্ন থাকবে, তখন এগুলোকে সীমানা বলা হয়। সীমানা, তাহলে নিম্ন শ্রেণীর সীমানা, ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, মানে লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি। বা যখন জুড়ে থাকবে না, তোদের ভাষা বলছি, জুড়ে থাকবে না, সেক্ষেত্রে তার মানে এটা কন্টিনিউয়াস নয়, তার মানে এটা নিরবিচ্ছিন্ন নয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে লোয়ার ক্লাস লিমিট, বাউন্ডারি নয়, নিম্ন শ্রেণীর সীমানা নয়। এটা ছিল নিম্ন শ্রেণীর সীমা না, এটা নিম্ন শ্রেণীর সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা না, এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা।
কারণ এটা জুড়ে নেই। বুঝতে পারলাম? তো যদি কখনো এরকম শ্রেণী বা ক্লাসেস দেওয়া থাকে যেগুলো কিনা কন্টিনিউয়াস নয়, নিরবিচ্ছিন্ন নয়, তো প্রথম কাজ এটাকে নিরবিচ্ছিন্ন করে নেওয়া বা কন্টিনিউয়াস করে নেওয়া, প্রথম কাজ। তো নয়তো একটা করে গ্যাপ আসতেই থাকবে। তো সেই জন্য দেখ ভালো করে কি করা হয়েছে, 10 to 15 to 16 to 21, 15 and 16 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। কি করতে শেখানো হয়েছিল, 1 ডিভাইডেড বাই 2 করলাম, দ্যাট ইজ 0.5। 10 থেকে 0.5 মাইনাস করবি, 15 থেকে 0.5 অ্যাড করবি। 10 থেকে 0.5 মাইনাস করলে হয় 9.5, 15 এর সঙ্গে 0.5 অ্যাড করলে হয় 15.5। আগেন 16 থেকে 0.5 মাইনাস করলাম 15.5, 21 থেকে 0.5 অ্যাড করলাম 21.5। সি জুড়ে গেছে, কন্টিনিউয়াস হয়ে গেছে। আগেন দেখ 22 থেকে 0.5 মাইনাস করলাম 21.5, 27 থেকে 0.5 অ্যাড করলাম 27.5, জুড়ে গেছে 21.5। ঠিক, তো প্রথম কাজ তোকে এইরকম একটা শ্রেণী তৈরি করে নিতে হবে ফার্স্টেই, যেটা কিনা নিরবিচ্ছিন্ন শ্রেণী বা কন্টিনিউয়াস আমার ক্লাসেস। ঠিক আছে, এটা প্রথমেই বানিয়ে নিতে হবে। যদি এটা না হয় তাহলে তুই কিন্তু আয়তলেখ আঁকতে পারছিস না, তো হিস্টোগ্রাম আঁকা পসিবল নয়। ওয়েল, তো এবার আমি এইটাকে অ্যাপ্লাই করব, এইটার দিকে আর তাকাবোই না, বাস এবার এইটাকে দেখে করব ঠিক আগের অঙ্কের মতোই। তো আমি কি বলেছিলাম, ফার্স্টেই চেক করছি আমি, দেখ ক্লাসেস শুরু হয়েছে 9.5 থেকে, তো 9.5 তো দেখানো পসিবল নয়। তো আমি সেই জন্য কি করছি, ব্রেক লাইন দিয়ে দিলাম, 5টা ঘরের মধ্যে ব্রেক লাইন দিলাম, 5টা ঘর পুরো ছেড়ে দিলাম। ঠিক 10টা ঘর শেষ হলো, সেখান থেকে ফার্স্ট ডট দিলাম। আমি বলেছিলাম 6টা ঘর করে একটা করে ডট দিবি, 6টা ঘর ডট, 6টা ঘর কাউন্ট করলাম ডট, 6টা ঘর কাউন্ট করলাম ডট, এরকম করে ডটগুলো দিয়ে দিলাম। রাইট, ওয়েল, ডটগুলো দিয়ে এখানে 9.5, 15.5, 21.5 করে প্রথমে সবকটা লিখে দিলাম। এবার আমি আসি পরিসংখ্যাতে, মানে এখানে কি করলাম খেয়াল কর, 15.5, 16.5, 17.5, 18.5, 19.5, এটা 1 মিনিট দাঁড়ান, 9.5, 10.5, 11.5, 12.5, 13.5, 14.5, বাট 15.5 কিন্তু কাউন্ট করবো না এই আপার লিমিটটা, কারণ এখানে অলরেডি সেটা কাউন্টেড হবে। তাহলে 6 ইউনিট হচ্ছে, এক একটা ক্লাস লেন্থ হচ্ছে 6 করে, রাইট? তো 6 করে হয়েছে। এক্ষেত্রে দেখ 15.5, 16.5, 17.5, 18.5, 19.5, 20.5 বা 21.5 কিন্তু কাউন্ট করলাম না। তাহলে 6টা করে ঘর, তাহলে এক একটা ক্লাস লেন্থ হচ্ছে 6টা করে। তো এক্ষেত্রে আমি তো বলেইছিলাম আমাকে 6টা করে ঘর নিতে, সে 6টা করে থাকুক, 5টা করে থাকুক, 60টা করে থাকুক, 1500 থাকুক, আমার কিছু এসে যায় না, আমি 6টা করে ঘরই নেবো, আমি বলেছিলাম না? তো এখানে দেখ 6টি বাহু সমান 6 একক নেওয়া হয়েছে, 6টি বাহু সমান 6 একক নেওয়া হয়েছে। না কামিং টু দ্য আমার ফ্রিকোয়েন্সি 8, 14, 10, 26, 12, 20 মানে কি 10, 20, তার মানে এইটুকু জায়গার মধ্যে সমস্ত হিস্টোগ্রাম বা আয়তলেখ শেষ হয়ে যাবে। ইজ দ্যাট ফেয়ার? উচিত নয়, ডেফিনেটলি উচিত নয়। তো আমি কি করি, আমি তখন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 5 নিচ্ছি, বিকজ আমার তো এখানে 110 অবধি উঠতে পারবো, এখান থেকে আরম্ভ করে 120 অবধি উঠতে পারবো, ইনফ্যাক্ট রাইট 120 অবধি উঠতে পারবো। তো আমি 120-র মধ্যে 20 আছে, আমি 6 নিতে পারতাম, 6 নিলে পুরো একদম গিয়ে ঠিক এই লাস্ট পয়েন্টে গিয়ে কানেক্ট করতো, বাট আমি 6 নিচ্ছি না, আমি ভদ্রতার খাতিরে 5 নিচ্ছি। তো যদি 5 করে নিই তাহলে আমাকে 100-এ গিয়ে শেষ হবে, রাইট? তাহলে এই 20-র জন্য 100 শেষ হবে। সব থেকে বড়টা যদি এখানে ধরিয়ে দিতে পারি, 20টাকে নিয়ে চিন্তা আমার, 20টা যদি 100 মানে এখানের মধ্যে ধরে যাবে, তো বাকিগুলো তো ডেফিনেটলি ধরে যাচ্ছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত নিলাম, 5। তো 8-এর জন্য কত কাউন্ট করবো, 8 5 40, মানে 8-এর জন্য 8 5 40। তাহলে দেখ এখান থেকে 10, 20, 30, 40, ঠিক আছে? তার গায়ে এখানে একটা মার্ক করেছি, গায়ে লিখলাম কিন্তু 8 করে, লাইন টানলাম, রাইট? তারপরে দেখ এখানেতে 14 আছে, 14 করে কাউন্ট করছি, দেখ এখানে কাউন্ট করে এখানে এসে পৌঁছেছি, রাইট? 70-তে কাউন্ট করে এখানে গায়ে লিখলাম, এটা লেখা হয়নি, এটা হচ্ছে আমার 14, ঠিক আছে? দেন 20 এখানে 100 কাউন্ট করলাম, গায়ে মার্ক করলাম, 20 লিখলাম, একবারও কিন্তু 100 লিখলাম না, 20 লিখলাম, রাইট? ঠিক এরকম করে সব কটা ঘর করে নিয়ে এই গ্রাফটা তৈরি হলো, ক্লিয়ার? তো তোরা এখন এটা করবি 5-এরটার মতো করেই, আমি বলে রাখি একদম 6-এরটাও সেম, 5-এরটার মতো করে একদম 6-এরটাও সেম। 6-এরটার ক্ষেত্রে দেখ 0.5 থেকে স্টার্ট হবে। তো আমি ব্রেক লাইন দিলামই, কারণ 0.5টা আমি এখানে এক্সপ্রেস করতে পারবো না ওইভাবে, তাই এইটুকু জায়গার মধ্যে, তাই ব্রেক লাইন দিয়ে শুরু করছি এখান থেকে, ঠিক আছে? 0.5,
টু 10.5। প্রথমে এটা কন্টিনিউয়াস করে নিতে হবে, 6টাও কিন্তু কন্টিনিউয়াস নেই, তাই এটাকে প্রথমেই কন্টিনিউয়াস করে নিতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে তোরা 5এরটা করছিস এই মুহূর্তে, 5এরটা করে চেক করে নিবি একবার, আমি ছবি দিয়ে দিচ্ছি, তারপর তোরা 6এরটাও করবি, ঠিক আছে? এইটা হচ্ছে তোদের ইটস অল অ্যাবাউট দ্য হিস্টোগ্রাম বা আয়তলেখ। মানে আমাদের এই যে 3 করালাম, 4 করালাম, 5 করালাম অ্যান্ড 6 করালাম, এটা সবটাই হচ্ছে আয়তলেখ। এবং আরও আছে আয়তলেখ, সেগুলো পরে আমি আসছি, সেগুলো আয়তলেখ পরিসংখ্যা মানে বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনেও আছে। তো আয়তলেখর এই কটা অঙ্ক যেটা আছে মূল ধারণা, তোরা আপাতত আজকের জন্য 3, 4, 5, 6 কর। ওয়েল, হোপফুলি তোদের ভালো লেগেছে, এবং যদি বুঝতে পেরে থাকিস আজকে ক্লাসটা, প্লিজ শেয়ার করিস বন্ধুদের সাথে যদি কারো কোনো কাজে লাগে। আর অবশ্যই একটা লাইক দিস, যেমন বলছিলাম একটা লাইক দিয়ে যাস। চল, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।